অবাধ নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা তরুণ ভোটারদের, ব্যালটের রায় জানাতে চান উৎসবমুখর পরিবেশে। প্রথম উৎসবমুখর পরিবেশে আমি ভোট দিতে যাব এরকমই প্রত্যাশা। আমি নিজের ভোটটা ভালোভাবে দিতে পারি। ইনক্লুসিভ নির্বাচন হবে, জনমানুষের অংশগ্রহণ থাকবে, একটা আনন্দ ঘনময় পরিবেশ থাকবে। ধর্মের নামের রাজনীতি ও বিভক্তি চায় না বিএনপি। ভোট পাওয়ার জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে না একটি দল, মন্তব্য সালাউদ্দিন আহমেদের। রাজনৈতিক সংগঠন করে এটার একক মালিকানা দাবি করেছিল, ইতিমধ্যে সেটা ব্যর্থ হয়েছে। ৭১-এর চেতনা যারা ডেমরাই সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ শিক্ষার্থী নিহত। বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে ফিরছিলেন তারা। রাজশাহীর শিশু সাজিদের দাফন সম্পন্ন। এমন বিদায় মেনে নিতে পারছে না পরিবার, স্বজন, এলাকাবাসী কেউই। গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। যমুনা নিউজে আমন্ত্রণ, আপনাদের সঙ্গে আছে মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০% ভোটারই তরুণ। শুধু প্রচারণা নয়, প্রার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং সেসব বাস্তবায়নের ক্ষমতাও খতিয়ে দেখছে তারা। রাজনৈতিক সংকট নয়, কাম্য সহনশীলতা। সর্বোপরি তাদের চাওয়া, দিনের ভোট যেন আগের রাতে না হয়। উৎসবমুখর পরিবেশে নিজের ভোটটি স্বহস্তে ফেলতে চান ব্যালট বক্সে। লুৎফর রহমানের ছবিতে আহমেদ রেজার প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার পর নির্বাচনী ট্রেনে এখন বাংলাদেশ। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এবার মোট ভোটারের ৩০%ই তরুণ, যারা প্রার্থীদের জয় পরাজয় নির্ধারণে রাখবেন গুরুত্বপূর্ণ প্রভাব। সেই তরুণ সমাজ নির্বাচনকে কিভাবে দেখছে? আমি যেহেতু ফার্স্ট ভোটার, প্রথম উৎসবমুখর পরিবেশে আমি ভোট দিতে যাব এরকমই প্রত্যাশা এবং সুশৃঙ্খল একটা পরিবেশে ভোট দিতে পারবো। আনন্দমুখরভাবে সবাই যেন সুস্থভাবে ভোট দিতে পারে, আমিও যেন নিজের ভোটটা ভালোভাবে দিতে পারি। আমরা আসলে ভোট দিতে চাই, নিজের ভোটটি নিজে দিতে চাই এবং যাতে কোনো ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি না হয়। বিগত সময়ে দিনের ভোট রাতে দেয়া, নিজের ভোট অন্য কেউ দেয়া সহ বিভিন্ন ধরনের কারচুপির বিরুদ্ধে সোচ্চার বাংলাদেশের তরুণরা। প্রত্যাশা, ত্রয়োদশ নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক। একজনে ৩টা ৪টা 5টা ভোট দিয়েছে, আমি যেমন ভোটার হওয়া সত্ত্বেও আমি ভোট দিতে পারিনি। এবার আমার প্রত্যাশা থাকবে এই ভোটারদের যাতে সুষ্ঠু ভোট দেওয়ার প্রক্রিয়াটা অব্যাহত থাকে। আমরা এবার আশা রাখি যে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হবে আর আমরা যেন ভোট কেন্দ্র স্বাভাবিক পাই। এবারে নির্বাচনটা আমি চাচ্ছি সুষ্ঠুভাবে হোক। আমি তো নতুন ভোটার, তাও আমি নিজেই আমার ভোটটা দিতে চাচ্ছি আর কি। তরুণদের প্রত্যাশা, আগামী নির্বাচনের মাধ্যমে কর্মসংস্থান, সুশাসন, প্রযুক্তিতে সুযোগ এবং জলবায়ু সহনশীল উন্নয়নের মতো বিষয়গুলো প্রাধান্য পাবে। সামাজিক মাধ্যমে সক্রিয় এই প্রজন্ম এখন শুধু ভোটার নন, তারা নীতি নির্ধারণের প্রভাবশালী কণ্ঠ। আমরা যেন নিজেরা নিজেদের ভোটটা দিতে পারি, ভোট কেন্দ্রে গিয়ে দিনের ভোট যেন দিনে হয়। নির্বাচনটা হবে ইনক্লুসিভ নির্বাচন হবে, জনমানুষের অংশগ্রহণ থাকবে, একটা আনন্দ ঘনময় পরিবেশ থাকবে। আগে নির্বাচনগুলোতে আমরা দেখেছি যে নির্বাচনের কেন্দ্রের বাইরে অনেকগুলো বুথ থাকে, যারা অ্যাটলিস্ট বলতে গেলে ফোর্স করে যে ওনাদেরই ভোট দিতে হবে। তো এই জিনিসটা যদি আমরা নিরসন করতে পারি। প্রথমবার যখন ভোট দিতে গিয়েছিলাম বিভিন্ন হেনস্থার শিকার হয়েছিলাম। তো আশা করি এবছরের যে ভোটটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্বাচিত হবে এবং আমি একজন স্বাধীন নাগরিক হিসেবে যেন আমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারি। তারুণ্যের চাওয়া পাওয়াকে সামনে রেখেই ইশতেহার সাজাচ্ছে রাজনৈতিক দলগুলো। কিন্তু তরুণরা এখন আর মুখের বলিতে সন্তুষ্ট নয়, তারা চায় প্রমাণভিত্তিক রাজনীতি, জবাবদিহিতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে জার্মানি। দেশটির প্রত্যাশা, বাংলাদেশের সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক ও সহিংসতামুক্ত ভোট হবে আসছে ফেব্রুয়ারিতে। যমুনা টেলিভিশনকে জার্মান রাষ্ট্রদূত আরও জানান, আসন্ন নির্বাচন নিয়ে তার দেশসহ ইউরোপীয়দের ব্যাপক আগ্রহ। তাই ভোটের আগে, ভোটের দিন ও পরেও পরিস্থিতি জানতে বুঝতে বড় আকারের পর্যবেক্ষক টিম পাঠাচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। সব শঙ্কার অবসান, ফেব্রুয়ারিতেই হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন। আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ
রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার পর শুরু হয়েছে ভোটের ক্ষণগণনা। এর আগেই অবশ্য প্রার্থী ঘোষণা করেছে বেশিরভাগ রাজনৈতিক দল। আগে থেকেই বাংলাদেশের নির্বাচন নিয়ে বন্ধুরাষ্ট্র ও উন্নয়ন অংশীদারদের আগ্রহ ছিল। 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর তা বেড়েছে আরও। বাংলাদেশে বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য সহ নানা কারণে আগামীর ভোটের দিকে তাকিয়ে আছে তারা। 27 দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের প্রভাবশালী দেশ জার্মানিও বলছে তফসিলের মাধ্যমে নির্বাচনের পথে যে যাত্রা বাংলাদেশের শুরু হলো তার শান্তিপূর্ণ সমাপ্তি প্রত্যাশা করে তারা। We have a good chance to see free, fair and participatory elections. নির্বাচন নিয়ে আমরা দারুণ আশাবাদী। বিশ্বাস করি ভোট সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ হবে। একই সাথে সব মানুষের অংশগ্রহণও এতে থাকবে। এটা বুঝি কিছু চ্যালেঞ্জ আছে, বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সহিংসতা মোকাবেলা। আশা করি সেগুলো নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা থাকবে সব পক্ষেরই। Conduct the election process in a peaceful, respectful and fair way. ফেব্রুয়ারির নির্বাচন পর্যবেক্ষণে এরই মধ্যে আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ। ধারণা সবচেয়ে বড় দলটি আসবে ইউরোপ থেকেই। তবে ভোটের দিনের মতো তার আগের ও পরের সময়গুলোও যে সমান গুরুত্বপূর্ণ সে কথা মনে করিয়ে দিলেন এই ইউরোপীয় দূত। বড় পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন, যেখানে জার্মানির 7 জন থাকার কথা। কেবল ভোটের দিন নয়, তার আগে এবং নির্বাচনের পরের দিনগুলোর পরিস্থিতি কেমন থাকে সেদিকে নজর থাকবে আমাদের। রাষ্ট্রদূত বলেন, গণতন্ত্র ও সুশাসনের পাশাপাশি বাংলাদেশের স্থিতিশীলতার জন্যও একটা ভালো নির্বাচন প্রয়োজন। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ধর্মের নামে রাজনীতি ও বিভক্তি চায় না বিএনপি। নির্বাচনে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য তাদের বিরুদ্ধে কথা বলছে না একটি দল, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনার শীর্ষক কর্মসূচির 6ষ্ঠ দিনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বলেন, ৭১-এর চেতনা নিয়ে যারা রাজনৈতিক ব্যবসা করতে চেয়েছে তারা চূড়ান্তভাবে ব্যর্থ। ৭১-কে দলীয়করণ করা ঠিক হয়নি। আওয়ামী লীগের হত্যাযোগ্য দুর্নীতির ইতিহাস জাতিকে না ভোলার আহ্বান জানান তিনি। সালাউদ্দিন আহমদ বলেন, আগামী নির্বাচনে অপরিকল্পিত বা আবেগী হয়ে নয়, সুষ্ঠু পরিকল্পনা নিয়ে এগোতে চায় বিএনপি। বলেন, শুধুমাত্র ৩৬ দিনের আন্দোলনের ফসল নয় ২৪-এর অভ্যুত্থান, এটা ১৫.৫ বছরের সমষ্টিগত ফলাফল। এ সময় তিনি বলেন, নির্বাচনী তফসিলে অনেকে ভারাক্রান্ত হলেও স্বাগত জানাতে বাধ্য হয়েছে। অনেকে এই অভ্যুত্থানের চেতনাকে নিয়ে রাজনৈতিক সংগঠন করে এটার একক মালিকানা দাবি করেছিল, ইতিমধ্যে সেটা ব্যর্থ হয়েছে। ৭১-এর চেতনা যারা রাজনৈতিকভাবে ব্যবসা করে রাজনৈতিক ব্যবসা করতে চেয়েছিল বাংলাদেশে, তারা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। সর্বোচ্চ সতর্কতার সাথে চিকিৎসা চলছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। দেশবাসীর কাছে সাবেক প্রধানমন্ত্রী রোগমুক্তির জন্য দোয়া চেয়েছে তার পরিবার ও চিকিৎসকরা। এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড জানায়, ৭৯ বছর বয়সী খালেদা জিয়ার ফুসফুস, কিডনি ও হৃদযন্ত্রের চিকিৎসা চলছে। কিডনি অকার্যকর হয়ে পড়ায় নিয়মিত ডায়ালাইসিস চলছে। শরীরে গুরুতর সংক্রমণ এবং হৃদযন্ত্রের ভালভে জটিলতা ধরা পড়ায় দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে চলছে নিবিড় চিকিৎসা। পাশাপাশি রক্তের সংক্রমণ ও রক্তক্ষরণজনিত সমস্যায় তাকে রক্ত দেওয়া হচ্ছে। শরীরে গুরুতর ইনফেকশন ও এর কারণে তাকে উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেওয়া হচ্ছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপডেট জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহমেদ রেজা। বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের বিষয়ে নতুন কোনো তথ্য মিলেছে কিনা
তার চিকিৎসার বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। মাসুম রাব্বি, আপনি জানেন যে আসলে নতুন কোনো তথ্য এখন পর্যন্ত তেমনটি নেই। যেই বোর্ডের তত্ত্বাবধানে রয়েছেন এবং খালেদা জিয়ার যিনি ব্যক্তিগত চিকিৎসক এজএডএম জাহিদ হোসেন, তার মাধ্যমে আসলে আমরা নতুন তথ্যগুলো পেয়ে থাকি এবং সেটি এই সমন্বয়টি দীর্ঘ সময়ের পরে আসলে সেটি তারা দিয়ে থাকেন। এবং আপনি জানেন যে ইলেকট্রিক ভেন্টিলেটর মেশিনের এখন এই মুহূর্তে রাখা হয়েছে খালেদা জিয়াকে, যেহেতু তার বেশ কয়েকটি শারীরিক অবনতির কথা আপনিও বলছিলেন যে তাকে তার যেই শারীরিক অসুস্থতা রয়েছে সেটির কারণে অ্যান্টিবায়োটিক কিংবা অ্যান্টিফাঙ্গালের মতো বিষয়গুলোকে তার শরীরে প্রয়োগ করা হচ্ছে এবং সেই কারণে আপনি জানেন যে তার রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় মূলত হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা ও বিপ্যাপ সাপোর্টও দেওয়া হয়েছিল এবং তার পরবর্তীতে মূলত তার ফুসফুস সহ অন্যান্য অঙ্গকে বিশ্রাম দেওয়ার জন্য ইলেকট্রিক ভেন্টিলেটরে নিতে হয়। এবং গতকাল রাতে কিন্তু একটি বিষয় বলা হয়েছিল যে খালেদা জিয়ার অবনতি এর আগে যতটা স্থিতিশীল ছিল সেখান থেকে কিছুটা অবনতির দিকে গিয়েছে এবং সেটি নিয়ে কিন্তু ওনাকে উদ্বেগ জানিয়েছে এবং তাই সেখানে উদ্বেগ জানানোর পরে আসলে তার যে চিকিৎসা ব্যবস্থার তৎপরতা সেটি আসলে আরও বেড়েছে ক্রমান্বয়ে এবং সেখানে দেশি বিদেশি চিকিৎসকের সমন্বয়ে যে বোর্ড গঠন করা হয়েছে সেটির মাধ্যমে তারা আসলে খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং তার যেই শারীরিক অবনতিগুলোর কথা আপনি জানাচ্ছিলেন তার মধ্যে কিন্তু জ্বর না কমা এবং ইকোকার্ডিওগ্রামের অস্বাভাবিকতাও দেখা গিয়েছিল বলে আমরা জানতে পেরেছিলাম। ফলে এখন পর্যন্ত সবশেষ তথ্য বলতে যেটি রয়েছে সেটি এখন পর্যন্ত হালনাগাদ তথ্য নয়, সবগুলোই হচ্ছে গতকাল রাত থেকে যেই তথ্যগুলো ছিল অপরিবর্তিত অবস্থা, অর্থাৎ খালেদা জিয়ার যে অবনতি শারীরিক অবনতি সেটি অপরিবর্তিত অবস্থায় রয়েছে এখন পর্যন্ত। মাসুম। রেজা, আপনাকে ধন্যবাদ। যমুনা নিউজে একটা বিরতি নিচ্ছে, সঙ্গেই থাকুন। মাপ যদি ঠিক না থাকে তাইলে চাপ নিতে পারবো? একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ, তাই মাটির 1250 ফুট গভীরেও আরামে নিতে পারে প্রচন্ড চাপ। পাইপের বস না কিনলে লস। বস? বসের বস? তারও বস? 4 গুণ লোক এসে গেছে। পার্ক এভিনিউ অ্যামাজন উডস। হাততালিও 4 গুণ পড়বে। প্রত্যেক স্প্রেতেই 4 গুণ পারফিউম। পার্ক এভিনিউ অ্যামাজন উডস। যমুনা রেফ্রিজারেটর, যমুনা রেফ্রিজারেটর, যমুনা রেফ্রিজারেটর, innovation for smarter life. ভাবি, ভাইয়াকে একটু ঝুঁকে ঝুঁকে রাখবে। তুই এই বসে কি শুরু করলি? মা, আমি তো মা, ও মনে হয় অন্য কারো প্রেমে পড়েছে। হ্যাঁ, প্রেমে পড়েছি। আমি যমুনা বিএলডিসি ফ্যানের প্রেমে পড়েছি। 70% বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা বিএলডিসি ফ্যান, যে কোনো ভোল্টেজে একই গতিতে চলতে সক্ষম। তাই যমুনা বিএলডিসি ফ্যানের বাতাসে প্রেমে পড়া যায় অনায়াসে। তাহলে এটা কি? বিদ্যুৎ বিল। বাছাইকৃত সেরা পাতা থেকে তৈরি কড়া লিকারের অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি 1 কাপে কাঁপিয়ে দিন। সিঙ্গার বেকো আছে আপনার পাশে, আপনার সাথে জমজমাট বিয়ের আয়োজনে। সর্বনিম্ন 10,000 টাকার সিঙ্গার ও বেকো পণ্য কিনে আপনিও পেতে পারেন ব্রাইডাল মেকওভার, ওয়েডিং ডেকোরেশন, ওয়েডিং ফটোশুট এবং হানিমুন প্যাকেজ সহ আকর্ষণীয় সব অফার। দেরি না করে আজই চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে অথবা ভিজিট করুন singerbd.com। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমের ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। স্বাগত আরও একবার, দেখছেন যমুনা নিউজ।
2025-26 শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। এবারের পরীক্ষায় শিক্ষার্থীদের মানতে হয়েছে কিছু নির্দেশনা। দেশের 17টি কেন্দ্র ও 49টি ভেন্যুতে অনুষ্ঠিত হয় এ পরীক্ষা। সকাল 8টা থেকে 9:30টার মধ্যেই কেন্দ্রে প্রবেশ করতে হয় পরীক্ষার্থীদের। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার সময় 15 মিনিট বাড়িয়ে 1 ঘন্টা 15 মিনিট করা হয়েছে। লিখিত ভর্তি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে আসন সংখ্যা 5,645টি, যার মধ্যে এমবিবিএস 5,100 এবং বিডিএস 545টি। এমবিবিএস এবং বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে এবছর মোট আবেদনকারী 1,22,632 জন। একটি আসনের জন্য আবেদনকারী পরীক্ষার্থী প্রায় 22 জন। দ্বিতীয়বারের মতো পরীক্ষা দিয়েছি। গতবার তো আমাদের আগের বারের প্রশ্নটা বেশি সহজ করার কারণে আমাদের আগের বারের একটু 3 মার্ক কাটার কারণে ওনারা একটু বেশি সুযোগ সুবিধা পাইছে। আমি তো যে কোচিং করছি ওখানে যা পড়ানো হয়েছে তাই আর কি প্রিপারেশন নিয়েছি। এটা তো হঠাৎ করে অ্যাড করা হয়েছে, তো ওইরকম নেওয়া হয় না। প্রিপারেশন আমার মেইনলি ইঞ্জিনিয়ারিং এর, বাট নার্ভাসনেসটা কমানোর জন্য আর কি ফ্যামিলি প্রেশারের জন্য আর কি মেডিকেলটা দিচ্ছি। রাজধানীর ডেমরায় সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী 2 বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। ভোর 4টার দিকে কোনাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে ভোর 5:30টার দিকে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন ইরাম রেদওয়ান ও তপু আহমেদ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, গায়ে হলুদের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে ফিরছিলেন তারা। পথে গাড়ির ধাক্কায় 2 জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ও বাইকটা নিয়ে জাস্ট চলে যাচ্ছিল, তখন একটা ময়লার গাড়ি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের, ওটা মানে এত জোরে স্পিডে আসছে অ্যান্ড রং সাইড দিয়ে এসে ওর বাইকের উপরে উঠাই দিচ্ছে। এখানে আসার পরে আমি শুনলাম যে এই ডেমরা কোনাপাড়াতে ওইখানে নাকি গাড়ি অ্যাক্সিডেন্টে সে এখানে মারা গেছে। রংপুরের তারাগঞ্জে মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় এবং তার স্ত্রী সুবর্ণ রায় হত্যাকাণ্ডের ঘটনায় মোরসালিন নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, তথ্য প্রযুক্তি সহযোগিতায় বৃহস্পতিবার ভোর রাতে মোরসালিনকে তারাগঞ্জের খিয়ার জুম্মা এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মোরসালিন পেশায় রাজমিস্ত্রির সহযোগী ছিলেন। তাকে নিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাইনিজ কুড়াল উদ্ধার অভিযান চালানো হবে বলে জানায় পুলিশ। গেল রোববার তারাগঞ্জের পূর্ব রহিমাপুরের নিজ বাড়ির ডাইনিং রুম থেকে মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও রান্নাঘর থেকে তার স্ত্রী সুবর্ণা রায়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরের দিন রাষ্ট্রীয় মর্যাদায় চাকলা শ্মশানে তাদের সৎকার করা হয়। এ ঘটনায় নিহতের বড় ছেলে তারাগঞ্জ থানায় হত্যা মামলা করেন। চাঁদপুরের 2টি আসনে মনোনয়ন নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন বিএনপি নেতাকর্মীরা। প্রার্থী পরিবর্তনের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছেন মনোনয়ন বঞ্চিত নেতাদের অনুসারীরা। তৃণমূলের কর্মীরা বলছেন, দলীয় কোন্দল নিরসন না হলে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে ভোটের ফলাফলে। বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণার পরপরই উত্তাপ ছড়ায় চাঁদপুরের ফরিদগঞ্জে। মনোনয়ন পরিবর্তনের দাবিতে আন্দোলনে নামেন দলের একাংশের নেতাকর্মীরা। বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত চাঁদপুর 4 আসন। এখানে প্রাথমিকভাবে দলের মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি হারুনুর রশিদ। কর্মী সমর্থকদের নিয়ে চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। অন্যদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছেন তার অনুসারীরা। এতে প্রকাশ্যে এসেছে দলীয় কোন্দল। ঐক্যবদ্ধ না হলে আসন্ন নির্বাচনে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ধানের শীষ, এমনটাই বলছেন তৃণমূলের কর্মীরা। যেহেতু 2 জন 2 দিক থেকে দলীয় একটা মনোনয়ন পাওয়ার বিষয় নিয়ে দৌড়াদৌড়ি করছে, সেখানে অবশ্যই দলের একটা সমস্যা হয়। আমরা ব্যক্তি নির্বাচন করব না, আমরা ধানের শীষের নির্বাচন করবো ইনশাল্লাহ। হয়তো 2-4 জন মান অভিমানে এদিক সেদিক থাকতে পারে, এটা মানে অচিরে এটা কেটে যাবে এবং অনেক নেতাকর্মী অলরেডি আমার সাথে যোগাযোগ করছে এবং অলরেডি ফিরে আসছে তারা। ফরিদগঞ্জের জনগণের জনজোরে ভিত্তিতে জনাব তারেক রহমান সাহেব যেন আমাকে একবার সুযোগ দেয়। দলীয় মনোনয়ন নিয়ে চাঁদপুর 2 আসনেও বিভক্ত হয়ে পড়েছেন বিএনপির নেতাকর্মীরা। আসনটিতে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর জালাল উদ্দিন। এতে ক্ষোভ ছড়িয়েছে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা, জেলা বিএনপির সহসভাপতি এম শুক্কুর পাটোয়ারি ও ড্যাব নেতা সরকার মাহবুব আহমেদ শামীমের কর্মী সমর্থকদের মধ্যে। নানা কর্মসূচিও পালন করছেন তারা।
নমিনেশন দেওয়ার পর থেকে বিএনপি কিছু গায়েবী মামলা দেওয়া হচ্ছে, তো আমরা যাতে এগুলা এই মামলা হামলা না হয়, যদি হাইকমান্ড এটা ওই ঐক্যটা সৃষ্টি করতে না পারে, এখানে একক প্রার্থী দিয়ে যদি বিএনপিকে এক রাখতে না পারে, অবশ্যই এটা দলের প্রবলেম হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি হুকুম করেন, সাধারণ মানুষ আমাদের সাথে আছে, নিশ্চয়ই জানুয়ারি মাসে চূড়ান্ত মনোনয়নের সময় আমাদের দল এটা পুনর্বিবেচনা। বিএনপির লোক যারা, ধানের শীষের লোক যারা মতলবের উন্নয়ন চান, যারা তারেক রহমান সাহেবকে পছন্দ করেন, এই যে তো লোক একজনও আমার বাইরে নাই। দল চূড়ান্তভাবে মনোনয়ন ঘোষণা করলে ধানের শীষের বিজয় নিশ্চিতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে, এমন প্রত্যাশা জেলা বিএনপি সভাপতির। যেহেতু সময় এখনো শেষ হয়ে যায় নাই, সে কারণে অনেকেই এই দুই আসনে অনেকেই চেষ্টা করছে যে আমাকে যদি দেওয়া হয় তাহলে ভালো হবে। এটা একটা আসলে প্রতিযোগিতার অংশ, এটা কোনো প্রতিহিংসার কোনো পার্ট না। দুটি আসনেই নিয়মিত গণসংযোগ করছেন জামায়াত মনোনীত প্রার্থীরা। জামায়াত ইসলামী ইতিমধ্যে যে একটি গণভিত্তি রচনা করতে সক্ষম হয়েছে এবং সেই সক্ষমতার কারণে এখন জামায়াত ইসলামী নিজের পায়ে দাঁড়িয়ে নিজেদের সকল কিছু করতে সক্ষম। এদিকে চাঁদপুরে এ পর্যন্ত 3টি আসনে মনোনয়ন ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জাহিদ হাসান, যমুনা নিউজ। পরিত্যক্ত গভীর নলকূপের ভেতরে পড়ে নিহত শিশু সাজিদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। সকালে রাজশাহী তানোরের কোয়েলহাট গ্রামে হয় সাজিদের জানাজা, এরপর বাড়ির পাশে কবরস্থানে সমাহিত করা হয় সাজিদকে। শিশুটির এমন অকাল বিদায় মেনে নিতে পারছে না কেউই। গেল বুধবার দুপুরে বাড়ির সামনের মাঠে মায়ের সাথে হাঁটতে গিয়ে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় সাজিদ। 32 ঘন্টা পর বৃহস্পতিবার রাতে উদ্ধার করা হয় তাকে। পরে হাসপাতালে নিলে চিকিৎসকরা সাজিদকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে সবশেষ পরিস্থিতি জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শিবলি নোমান। শিবলি, দাফন শেষে পরিবার ও স্বজনদের মাঝে কেমন প্রতিক্রিয়া দেখছেন, কি বলছেন তারা, আমাদের জানাবেন। রাবি, কিছুক্ষণ আগেই আসলে শিশু সাজিদের দাফন সম্পন্ন হয়েছে এই বাড়ির পাশের যে একটি সামাজিক যে কবরস্থান, সেখানে আমরা এই মুহূর্তে রয়েছি সাজিদের বাসায় এবং সেখানে জানাজা এই দাফন শেষে এখানে যে মুসল্লিরা এসেছেন, পাশাপাশি যেসব আত্মীয় স্বজন এবং প্রতিবেশীরা যারা এসেছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং সাজিদের পরিবারকে আসলে সান্ত্বনা দিচ্ছেন। এই মর্মান্তিক যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার কারণে তারাও শোকাতুর এবং ব্যথাগ্রস্ত, কারণ 2 বছরের একটি শিশু এরকম পরিণতি আসলে কেউই মেনে নিতে পারছেন না। ফলে এই পুরো এলাকার এক ধরনের শোকের আবহ তো রয়েছেই, সেই সঙ্গে একটি বিষয় একটু জানিয়ে রাখা দরকার, সেটি হলো যে ঘটনাটি আসলে যে সূত্রপাত হয়েছে যে কারণে বলে মনে করা হচ্ছে, বিশেষ করে এই যে পরিত্যক্ত গভীর নলকূপের যে বিষয়টি উঠে এসেছে, সেই পরিত্যক্ত গভীর নলকূপগুলো আসলে খননের পরে এবং কাজ শেষ হয়ে যাওয়ার পরে যারা এখানে রয়ে যান তারা এই গর্তগুলো আসলে তারা বন্ধ করে দেওয়ার যে স্বজনদের হাজারি চলছে এখানে। কে আসলে কাকে সান্ত্বনা দেবে, সবারই মন শোকাতুর, শোক ভারাগ্রস্ত সবাই। তো সেই দিক থেকে আসলে আমরা যদি দেখি তাহলে এখানে যারা রয়েছেন তাদের কিন্তু এই একই রকমের মানসিক অবস্থার মধ্যে দিয়ে কিন্তু তারা যাচ্ছেন এবং সবাই প্রার্থনা করছেন নিশ্চয়ই এই শোক সইবার ক্ষমতা সৃষ্টিকর্তা এই পরিবারটিকে দেবে। রাব্বি, শিবলি, আপনাকে ধন্যবাদ। 2 সপ্তাহ ধরে চলা ব্যাপক বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করেছে বুলগেরিয়ার সরকার। বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী রোসেন ঝেলিয়াজকভ এই ঘোষণা দেন। এর আগে দুর্নীতি দমনে ব্যর্থতার অভিযোগ তুলে সরকার বিরোধী বিক্ষোভে নামেন হাজার হাজার মানুষ। রাজধানী সোফিয়া ছাড়াও বিভিন্ন শহরেও ডাক ওঠে সরকারের পদত্যাগের। ফলস্বরূপ ক্ষমতায় আসার 1 বছরেরও কম সময়ের মাথায় পদত্যাগের ঘোষণা দেয় বুলগেরিয়া সরকার। গেল সপ্তাহে প্রথমবারের মতো ইউরোতে প্রণীত 2026 সালের বাজেট পরিকল্পনা পেশ করে দেশটির সরকার। দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের জেরে যা প্রত্যাহার করা হয়। আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। শুক্রবার দেশটির উত্তর পূর্বাঞ্চলে অনুভূত হয়েছে 6.7 মাত্রার ভূমিকম্প। অঞ্চলটিতে সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ, তবে এখনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। সুনামি সতর্কতার জেরে বেশ কয়েকটি এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত সোমবার দেশটির একই অঞ্চলে 7.5 মাত্রার আরও একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল।
মধ্যপ্রাচ্যের অন্যতম রক্ষণশীল দেশ সৌদি আরবে গোপনে বেলি ড্যান্স শিখছেন নারীরা। বিভিন্ন ফিটনেস স্টুডিওতে কঠোর গোপনীয়তা মেনে অনুশীলন চালাচ্ছে তারা। তবে এ খবর প্রকাশিত হওয়ার পর দেশ জুড়ে বইছে সমালোচনার ঝড়। এ ঘটনাকে সৌদির মর্যাদার জন্য হুমকি হিসেবে দেখছেন অনেক কট্টরপন্থী নাগরিক। অন্যদিকে শরীরচর্চা হিসেবেই চলছে বেলি ড্যান্সের অনুশীলন, দাবি জড়িতদের। সৌদি আরবের এক ফিটনেস স্টুডিও চলছে বেলি ড্যান্সের অনুশীলন। ঐতিহ্যবাহী আরবি সুরের তালে তালে কোমর দোলাচ্ছেন সৌদি নারীরা। তবে কঠোর গোপনীয়তায় চলছে এই বেলি ড্যান্সের প্রশিক্ষণ। অংশগ্রহণকারীরা কেউ ক্যামেরায় মুখ দেখাতে নারাজ, কারণ বেলি ড্যান্স নিয়ে এখনও রয়েছে নানা রকম সংকোচ। অংশগ্রহণকারীদের শঙ্কা, পরিচয় ফাঁস হলে নানামুখী চাপের শিকার হতে পারেন তারা। আমরা রক্ষণশীল সমাজে থাকি, পরিবার চায় না পুরুষরা আমাদের এমন নাচতে দেখুক। সম্প্রতি বছরগুলোতে সৌদি আরব তাদের রক্ষণশীল নীতিতে কিছুটা শিথিলতা এনেছে। নারীদের গাড়ি চালানোর অনুমতি থেকে শুরু করে বিনোদন কেন্দ্র চালু হওয়া সবই এর অংশ। এছাড়া কিছুদিন আগেই সংরক্ষিত কিছু জায়গায় অমুসলিমদের অ্যালকোহল পানের অনুমতিও দিয়েছে সৌদি সরকার। তবুও বেলি ড্যান্স নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক। অনেকে মনে করেন এ নাচ অত্যন্ত আবেদনময়ী, যা পরিবারের অস্বস্তির কারণ। তবে প্রশিক্ষকদের দাবি এটি নাচ নয়, ফিটনেস। শরীরচর্চার মতোই চলছে ক্লাস। আমরা নাচকে শরীরচর্চায় পরিণত করেছি। ধর্মীয় সীমারেখার ভেতরে থেকেই আমরা আনন্দ করছি। বন্ধ ঘরের মাঝে শুধু নারীরাই উপস্থিত আছে এখানে। রিয়াদ জুড়ে এখন নারীদের যোগব্যায়াম, বক্সিং ও ডান্স স্টুডিও বাড়ছে। কয়েক বছর আগেও যেগুলো ছিল কঠোর নিষেধাজ্ঞা। প্রশিক্ষকদের মতে এই ক্লাস শুধু ব্যায়াম নয়, নারীদের আত্মবিশ্বাস ও ক্ষমতায়নের জায়গা। এ ধরনের কাজের মাধ্যমে নারীরা নিজেদেরকে নতুনভাবে খুঁজে পান। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।